আমি দেখলাম সেই পরন্ত আলোয়, সেই ভয়ঙ্কর নগ্নতার ভেতরে শকুনের সেই ক্ষুধার্ত চোখের নিচে 4 জন মানুষ একটা মৃতদেহ কাঁধে করে নিয়ে চলেছে। হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। কোথায় চলেছে জানি না। হরি বল। তাদের 4 জনের মুখেই একটা বিবর্ণ ক্লান্তি। আর আর সেই সব বাহকদের মধ্যে আমি একজন। মদ্যপান ও ধূমপান আপনার শরীরের জন্য ভালো নয়, এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। নমস্কার, গপ্প বৈঠকের পক্ষ থেকে আমি শুভ এবং আমি শ্রী গপ্প বৈঠকের সকল বাসিন্দা এবং পর্যটকদের জানাই স্বাগত। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম 1918 সালের 4 ফেব্রুয়ারি ও মৃত্যু 1970 সালের 8 নভেম্বর। শিশু সাহিত্যে তার অবদান অপরিসীম, আর টেনিদা চরিত্র আজও আমাদের প্রত্যেকের মনে বিরাজ করছে। এছাড়াও লিখেছেন অজস্র উপন্যাস, ছোট গল্প, নাটক ইত্যাদি। তার লেখা সহচর গল্পটি আমরা নিয়েছি অদৃশ বর্ধন সম্পাদিত ভৌতিক অমনিবাস এই বইটি থেকে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি শুভ। শুরু হচ্ছে সহচর। আর হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ, গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন ও আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন গপ্প বৈঠক। সঙ্গী ভদ্রলোক হঠাৎ আবিষ্কার করলেন সামনের একখানা 6 বার্থের সেকেন্ড ক্লাস রিজার্ভ করেছেন তাঁরই পরিচিত একদল, এবং তাদের বার্থ খালি যাচ্ছে একখানা। খবরটা সংগ্রহ হতে না হতেই হই হই করে তিনি মালপত্র টেনে নামাও নামাও নামাও, ব্যাগগুলো নামাও, তাহলে কাঁচের জিনিসপত্র আছে, ওগুলো কিন্তু ধীরে সুস্থে নামাতে হবে। হ্যাঁ, 1 2। যাওয়ার সময় একগাল হেসে বলে গেলেন, ভালোই হলো মশাই আপনার, এখন আপনি একচ্ছত্র বেশ সম্রাটের মতো ঘুমিয়ে যেতে পারবেন। সম্রাট, একচ্ছত্র, এসব ভালো ভালো কথা শুনবার আগেই আমি অনুমান করেছিলাম বাইরের কার্ডে যার নাম ছিল তিনি এ কালের একজন দিকপাল সাহিত্যিক। আমি তাকে অবশ্য কখনো দেখিনি, কিন্তু তার ছবির সঙ্গে এ ভদ্রলোকের চেহারারও সাদৃশ্য ছিল যথেষ্ট। তাই একখানা কুপেতে ওপরের বার্থে এমন একজন ভয়ঙ্কর বিখ্যাত সঙ্গীকে নিয়ে ট্রেন যাত্রার কল্পনায় রীতিমতো শঙ্কিত ছিলাম আমি। সাহিত্য এবং সাহিত্যিক দুটোকেই আমি নিদারুণ ভয় করি। আমি কাজ করি স্ট্যাটিস্টিক্সে, এবং এ কথা স্বীকার করতে লজ্জা নেই। সংখ্যাতত্ত্বের কাছে রসতত্ত্বের স্বাদ অত্যন্ত জোলো বলে মনে হয় আমার কাছে। সারা ভারতবর্ষে বছরে কোন ভাষায় কত বই ছাপা হয় তার হিসেব মোটামুটি একটা দিতে পারি, কিন্তু ঊর্ধ্বলোক বিহারী সাহিত্যিক মহারথীটি যদি হঠাৎ জিজ্ঞাসা করেন তার কি কি বই আমি পড়েছি, তাহলেই গেছি। মানসাঙ্কে ফেল করা ছাত্রের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া নাস্তেব্য গতিরন্যথা। কাজেই তিনি নেমে যেতে বেশ খানিকটা স্বস্তি অনুভব করলাম, সন্দেহ কি। বেশ করে নিজের মতো বিছানা পেতে নিলাম, গুছিয়ে নিলাম জিনিসপত্র, হাত ব্যাগ আছে, হ্যাঁ সবই আছে। তারপর আরাম করে হাত পা ছড়িয়ে মুখাগ্নি করলাম সিগারেটে। হাওড়া থেকে যখন ট্রেনটা ছাড়ল, সেই স্বস্তির আমেজে তখনও ভরপুর হয়ে আছে। পর পর উল্কা বেগে যখন কয়েকটা স্টেশন ছিটকে বেরিয়ে গেল তখনও। কিন্তু আলো নিভিয়ে শোয়ার উপক্রম করতেই কিরকম একটা অদ্ভুত অশান্তি আমাকে পেয়ে বসল। হঠাৎ মনে হতে লাগলো আমি একা, শুধু এই ছোট্ট কামরাটুকুর মধ্যেই নয়, এই বিশাল ট্রেনটাতে আমি একা ছাড়া আর কোথাও কোনো যাত্রীই নেই। একটা অতিকায় ভুতুড়ে গাড়ি আমাকে নিয়ে
এক রাশ অন্ধকারের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। কোথায় যাচ্ছে আমি জানি না, হয়তো গাড়িটারও সে কথা জানা নেই। কয়েক মিনিটের মধ্যেই আমি উঠে বসলাম, আলো জ্বেলে দিলাম, আর তীক্ষ্ণ তীব্র আলোর একটা ঝাপটা চোখে এসে লাগবার সঙ্গে সঙ্গে অস্বস্তির ঘোরটা কেটে গেল। সত্যি কথা বলতে গেলে হাসিও পেল আমার। সাহিত্যিকের সঙ্গগুণ আছে বটে। ভদ্রলোক আমার সহযাত্রী না হতেই তার ব্যাধি এসে আমাকে ছুঁয়েছে। সঙ্গে থাকলে আর রক্ষা ছিল না দেখা যাচ্ছে। কি করে যে এসব উদ্ভট কল্পনা মাথায় এলো, আশ্চর্য। এক গ্লাস জল খেয়ে একটা আলো জেলে রেখে শুয়ে পড়লাম আবার। কিন্তু চোখের কাছে আলো জ্বললে আমার কিছুতেই ঘুম আসে না। বিরক্ত হয়ে আমি এপাশ ওপাশ করতে লাগলাম, অথচ আলো নিভিয়ে দিতেও সাহস হচ্ছে না। পাছে আবার ওই সমস্ত এলোমেলো ভুতুড়ে ভাবনা আমাকে পেয়ে বসে। চোখের পাতা দুটোকে যথাসাধ্য চেপে ধরে প্রাণপণে ঘুমের সাধনা শুরু করলাম, সেও মাত্র কিছুক্ষণের জন্যে। তারপরেই আর একটা নতুন ভাবনা আমাকে পেয়ে বসল। বড্ড বেশি জোরে যাচ্ছে নাকি গাড়িটা, বড্ড বেশি অস্বাভাবিক স্পিডে। যতগুলো রেলওয়ে অ্যাক্সিডেন্টের খবর জানি, একটার পর একটা মনে পড়ে যেতে লাগলো সেসব। অন্ধকারের ভেতর দিয়ে অন্ধের মতো ছুটছে ট্রেনটা, পার হয়ে যাচ্ছে ঘুমন্ত গ্রাম, শূন্য প্রান্তর, কালো জঙ্গল, নদীর পর। এই নির্জন নিশীথ যাত্রা যেন ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দেওয়া ছাড়া আর কিছুই নয়। কে বলতে পারে কোথায় আলগা হয়ে আছে একটা ফিশ প্লেট, কোথায় ব্রিজের পিলারে ধরেছে ফাটল। মুহূর্তের ভেতরে লাইন থেকে ছিটকে পড়ে যেতে পারে ট্রেনটা, আর তারপর আবার আমি নিজের ওপর বিরক্ত হয়ে উঠলাম। কি আশ্চর্য, কেন এ সমস্ত অবান্তর অর্থহীন ভাবনা আমার? প্রতিদিন প্রতি রাত এমনই অসংখ্য ট্রেন সারা ভারতবর্ষময় ছুটে বেড়াচ্ছে, তাদের কখানাতে অ্যাক্সিডেন্ট হয়? দুর্ঘটনা ঘটার ভয় আমার যত বেশি, তার চাইতে অনেক বেশি রেল কোম্পানির এই গাড়ি যারা চালিয়ে নিয়ে যাচ্ছে তাদের। কম করেও ৩০০-৪০০ মানুষের প্রাণের দায়িত্ব যাদের হাতে, এসব ভাবনা আমার চাইতে ঢের বেশি ভাবছে তারা। আমি আবার উঠে পড়লাম, টয়লেটে ঢুকে মাথায় চোখে ঠান্ডা জল দিলাম খানিকটা। একা গাড়িতে এভাবে চলার অভিজ্ঞতা জীবনে আমার প্রথম নয়, যার জন্য এই সমস্ত ছেলে মানুষই দুশ্চিন্তা আমাকে পেয়ে বসবে। কোনো কারণে মাথা গরম হয়ে গেছে, তাই এই কাণ্ড। দুটো পাখারি রেগুলেটর পুরো ঠেলে দিয়ে গাড়ি অন্ধকার করে শুয়ে পড়লাম। কিন্তু সঙ্গে সঙ্গেই সেই অদ্ভুত ভয়টা যেন বুকের ওপরে এসে চেপে বসতে লাগলো। মনে হতে লাগলো কোথায় কি যেন ঘটতে চলেছে, কি একটা নিশ্চয়ই ঘটবে। আজ হোক, কাল হোক, এই গাড়িতে হোক, আর কোথাও হোক। আরো মনে হতে লাগলো এই গাড়িতে এখন আর আমি একা নই, আমার সঙ্গে আর কেউ, অথবা আর কিছু একটা চলেছে। আমার এই বার্তার নিচেই সে গুড়ি মেরে বসে আছে। একবার মাথা নামিয়ে নিচের দিকে তাকালেই তার দুটো জলজলে চোখ আমি দেখতে পাব। কিন্তু এইবার আমি নিজের ওপর চটে উঠলাম। পাগল হয়ে যাচ্ছি নাকি আমি? কোনো কারণ নেই, কোনো অর্থ নেই, তবু পৃথিবীর যত অবান্তর উদ্ভট কল্পনা আমাকে পেয়ে বসছে। হালে কতকগুলি বিলিতি ভূতের গল্প পড়েছিলাম, হয়তো তারই প্রতিক্রিয়া এসব। এই অদ্ভুত অস্বস্তি থেকে নিজেকে মুক্ত করার জন্য এবার আমি মনের সঙ্গে যুদ্ধ করলাম দস্তুর মতো। প্রাণপণে ভাবতে চেষ্টা করলাম সংখ্যাতত্ত্বের কতগুলো জটিল সমস্যা, যা ভেড়া গোনবার চাইতেও কার্যকরী। তারপর
প্রায় আরও 1 ঘন্টা পরে গাড়ি খড়গপুর ছাড়িয়ে গেলে আমার চোখে ঘুম নেমে এলো। কিন্তু কে জানতো জেগে থাকার চাইতেও আরো বীভৎস হয়ে উঠবে ঘুমটা। মনের সমস্ত সরীসৃপ ভাবনা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে ঘুমের ভেতরে। আমি স্বপ্ন দেখতে লাগলাম। অদ্ভুত কুৎসিত সে স্বপ্ন। পরিষ্কার দেখলাম একটা ন্যাড়া নগ্ন পাহাড় আমার সামনে। তার কোথাও একটা গাছপালা নেই, একগুচ্ছ ঘাস পর্যন্ত নয়। কলকাতার চিড়িয়াখানার অতিকায় কচ্ছপগুলোর মতো বড় বড় পাথরে ছেয়ে আছে তার সর্বাঙ্গ। চারিদিকে জনপ্রাণীর চিহ্ন নেই, শুধু পাহাড়টার মাথার ওপরে পরন্ত বেলার খানিক রক্তরৌদ্র কারো নিষ্ঠুর ভ্রুকুটির মতো জ্বলছে। আর সেখানে সেই অশুভ রাঙা আলোয় ডানা মুড়ে বসে আছে একটি মাত্র শকুন, যেন অপেক্ষা করে আছে কালপুরুষের মতো। কিন্তু ওইখানে শেষ নয়, আরও ছিল। তারপর আমি দেখলাম সেই পরন্ত আলোয়, সেই ভয়ঙ্কর নগ্নতার ভেতরে শকুনের সেই ক্ষুধার্ত চোখের নিচে 4 জন মানুষ একটা মৃতদেহ কাঁধে করে নিয়ে চলেছে। হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। কোথায় চলেছে জানি না। হরি বল। তাদের 4 জনের মুখেই একটা বিবর্ণ ক্লান্তি। আর আর সেই সব বাহকদের মধ্যে আমি একজন। চিৎকার করে আমি জেগে উঠলাম। কে কে? আমার সর্বাঙ্গ দিয়ে তখন দরদর করে ঘাম পড়ছে। চলন্ত ট্রেনের শব্দ ছাপিয়ে বেজে উঠছে আমার হৃৎপিণ্ডের আওয়াজ। আলো জেলে দিয়ে উঠে বসলাম। এবার না, আর ঘুমোবো না। যে কোনো কারণেই হোক, আমার মধ্যে নিশ্চয়ই কোথাও কিন্তু একটা গোলমাল রয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত প্রায় 3টের কাছাকাছি। ওই সময়টুকু না হয় আলো জেলেই বসে থাকব। এতক্ষণে আমার মনে অনুতাপ হতে লাগলো। সাহিত্যিক ভদ্রলোককে ধরেই রাখা উচিত ছিল আমার গাড়িতে। এই দুঃস্বপ্নের চাইতে সাহিত্য চর্চাও নেহাত মন্দ ছিল না। হেলান দিয়ে বসে বসে সংখ্যাতত্ত্ব ভাবতে শুরু করলাম। কিন্তু এতক্ষণে ঘুম আমাকে সত্যিই পেয়ে বসেছে। বসে থাকতে থাকতে আবার চোখ জুড়িয়ে এলো এবং একটু পরেই সেই কুৎসিত স্বপ্নটার পুনরাবৃত্তি। সেই পাহাড়, সেই পরন্ত রোদ, সেই শকুন, আর তেমনই একটা মৃতদেহ কাঁধে নিয়ে আমরা 4 জন সব যাত্রী। এবার চিৎকার নয়, আর্তনাদ করে সোজা হয়ে বসলাম। আর পাশের জানলা দিয়ে জালের ভেতর দিয়ে যদি ভোরের ফিকে আভাস না দেখা যেত তাহলে হয়তো চেন টেনে ট্রেন থামিয়ে দিতাম, নয়তো ঝাঁপিয়ে পড়তাম দরজা দিয়ে। উঠে সমস্ত জানলাগুলো খুলে দিলাম। সূর্য ওঠেনি এখনো। বাইরের গাছপালা, মাঠ আর পাহাড়ের ওপরে শুভ্র ধূসর ব্রাহ্ম মুহূর্ত। এক রাশ কনকনে ঠান্ডা হাওয়া এসে কাঁপুনি ধরিয়ে দিল শরীরে। আমি গ্রাহ্য করলাম না। বিদেশি কবির ভাষায় শুধু আমার প্রাণ ভরে বলতে ইচ্ছে করল, আহ, হোলি লাইট। বেলা 8টার সময় পৌঁছলাম গন্তব্য স্টেশনে। ভুতুরে গাড়িটা থেকে নেমে যেন মুক্তি স্নান হলো। স্টেশনে এক্কা ছিল, মামাই পাঠিয়েছেন। 1 ঘন্টার মধ্যেই 8 মাইল রাস্তা পার হয়ে গেলাম। মামা ব্যাচেলার মানুষ, একটু পাগলাটে ধরনের। প্রথম জীবনে সন্ন্যাসী হয়ে কয়েক বছর অজ্ঞাতবাস করেছিলেন। তারপর এখানে এসে ডাক্তারি শুরু করেছেন।
একেবারে পাণ্ডববর্জিত গ্রাম অঞ্চল। কয়েক বাক্স হোমিওপ্যাথি ওষুধের জোরেই এখানে ধন্বন্তরী হয়ে বসেছেন তিনি। পাহাড়, শালবন, একটি ছোট নদী আর কয়েক ঘর দেহাতি মানুষের ভেতরে মামার লাল টালির ছোট বাড়িটি অত্যন্ত মনোরম। জায়গাটার কাব্য সৌন্দর্য আমি ঠিক বর্ণনা করতে পারবো না। সেই সাহিত্যিক ভদ্রলোক থাকলে তিনিই সেটা ভালোভাবে করতে পারতেন। মোটের ওপর আমার ধারণা, কলকাতা থেকে যারা কিছু দিনের জন্য দূরে পালিয়ে আত্মরক্ষা করতে চান এবং সেই অজ্ঞাতবাসের সময়ে শহরের কোনো পরিচিত লোকের সঙ্গে দেখা না হলেই যারা স্বস্তি বোধ করে, এ জায়গা তাদের পক্ষে আদর্শ। অনেকটা আগ বাড়িয়েই মামা দাঁড়িয়েছিলেন। তার রগের দুপাশে দু গোছা পাকা চুল ঝকঝক করছিল সকালের রোদে, কিন্তু তার চাইতেও ঝকঝকে হাসি হাসলেন মামা। আরে আয় আয়, পথে কোনো অসুবিধে হয়নি তো? হ্যাঁ, কতদিন পর। অসুবিধে? আমি ম্লান হাসি হাসলাম উত্তরে। সারা রাত ট্রেনের সেই দুঃস্বপ্নটা আবার আমার মনে পড়ে গেল। কিন্তু একটু পরেই ঠান্ডা জলে স্নান করে যখন জ্বালা ধরা চোখ দুটো জুড়িয়ে গেল, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো সব। তখন চামচেতে মুরগির ডিমের পোচ তুলতে তুলতে আমি মামাকে স্বপ্নটা বললাম। শুনে মামা হো হো করে হেসে উঠলেন। ও, আসবার আগে মাংস টাংস খেয়েছিলি বোধ হয়? হ্যাঁ, তা খেয়েছিলাম, একটু বেশি হয়ে গিয়েছিল। তাই এই কাণ্ড। ও পেট গরম হলেই লোকে ও সব স্বপ্ন টপ্ন দেখে। যাই হোক, রান্নার তো দেরি আছে। ব্রেকফাস্টটা ভালো করে সেরে নিয়ে ঘন্টা তিনেক নিশ্চিন্তে ঘুমা। আমি ততক্ষণে ওই গ্রাম থেকে একটা রোগী দেখার পাট সেরে আসি, কেমন? ব্রেকফাস্ট চুকে যাওয়ার পরে এবং মামার ডাক্তারি ব্যাখ্যাটিকে হজম করে সমস্ত মনটা বেশ ঝরঝরে হয়ে গেল। তারপর ক্যাম্বিসের খাটিয়ায় গা এলিয়ে দিতেই আবার ঘুমের পালা। এবার নিঃস্বপ্ন এবং নিশ্চিন্ত। বাবু! ঘুম ভাঙল চাকরটার বিকট কান্নায়। বাবু! ছুটে বেরিয়ে এলাম বারান্দায়। মামাকে একদল মানুষ বয়ে আনছে কম্পাউন্ডের মধ্যে। তাদের চোখে মুখে শোক আর বেদনার ছাপ। হাউ হাউ করে কাঁদছে চাকরটা। বাবু! বাবু! বুক ফাটা জিজ্ঞাসা ছুড়ে দিলাম আমি। কি হয়েছে বলবে তো? হয়েছেটা কি? কি হয়েছে? কি হয়েছে? কিন্তু উত্তরের দরকার ছিল না। আমার মন তো আগেই পেয়ে গেছে। তবু কে জানতো মামার হার্টের অবস্থা এত খারাপ ছিল? মাইল চারেক দূরে পাহাড়ি রাস্তায় উঠবার সময় ঘোড়া থেকে তিনি পড়ে যান। যারা কাছে ছিল তারা বলল, ঘোড়া থেকে পড়ে তিনি মারা যাননি, পড়ার আগেই তার মৃত্যু হয়েছিল। পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। কাঁদবার মতো শক্তি আমার ছিল না। এসে যখন পড়েছি তখন শোকে আড়ষ্ট হয়ে বসে থাকা চলে না। 8 মাইল দূরের পোস্ট অফিসে দরকারি টেলিগ্রাম পাঠিয়ে সব ঠিক করে যখন মরা নিয়ে বেরোলাম, তখন বেলা নেমে এসেছে। আড়ষ্ট ক্লান্ত পায়ে চলেছি। বলো হরি, হরি বল। প্রায় মাইল দেড়েক দূরে শ্মশান। বলো হরি, কিন্তু বলো হরি, এ কি? হরি বল। এ কি? হরি বল। এখানে সেই ন্যাড়া পাহাড়টা এলো কোত্থেকে? কোথা থেকে তার ধারালো চূড়াটার ওপরে অমন করে পড়েছে শেষ বেলার হিংস্র আরক্তিম আলো? কোথা থেকে একটা শকুন এসে সেখানে ডানা মেলে বসেছে কালপুরুষের মতো? সব এক, সব এক, সেই স্বপ্নের সঙ্গে সব এক।
চারিদিকে সেই অবিশ্বাস্য শূন্যতার সেই প্রেত পাণ্ডব বিস্তৃতি। অমানসিক ভয়ে আমি দাঁড়িয়ে পড়লাম। কে যেন আমার পা দুটোকে টানতে লাগলো পাথুরে মাটির তলায়। সারা রাত ট্রেনে আমাকে অমন করে ভয় দেখালো কে? আমার 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 বার্থের তলায় গুড়ি মেরে যে বসেছিল সে কে? সে কি মৃত্যু? আমার সঙ্গে আমারই সহচর হয়ে এসেছে সে। আজকের বৈঠকের আসর ভাঙার আগে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের কিছু পছন্দের গল্প যা আমরা পাঠ করে আপনাদের আনন্দ দিতে পারি সেগুলি আমাদের কমেন্ট করে বা আমাদের অফিসিয়াল মেল আইডিতে মেল করে জানাতে পারেন। আমাদের মেল আইডি হল goppoboitok@gmail.com। অপেক্ষায় থাকলাম আপনাদের মূল্যবান মতামতের। দেখা হচ্ছে আগামী শুক্রবার নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন ও ভালো রাখবেন। শুভরাত্রি।